সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে তোমাদের সামনে আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি সারাটা দিন তোমাদের সামনে আসিনি। আমি সারা দিন না এসে বিকেল থেকে যা যা করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেই জন্য সকালবেলাটা আর তোমাদের সামনে তুলে ধরিনি। বিকেল থেকে আমি সমস্ত কিছু করেছি। দিনের বেলা যা রান্না খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে আমি রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পরে দেখলাম যে দিনের বেলা কিছু করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, সমস্ত কষ্ট হচ্ছিল। সেই কারণে যে আমি দেখলাম রোদটা একটু কমুক, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাই সকাল থেকে না এসে বিকেল থেকে যে সমস্ত কাজগুলো করলাম সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসলাম। বিকেলবেলা রেস্ট নেওয়ার পরে উঠে আমি প্রথমেই সমস্ত ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করে ফেললাম। বালিশে যে সমস্ত ওয়ারগুলো ছিল সেগুলো সব চেঞ্জ করলাম, করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আর অন্য কোনো কাজ ছিল না। তারপরে কিচেনটাকে ভালো করে ক্লিন করলাম। কিচেনটার খুব খারাপ অবস্থা হয়েছিল, সেটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে চাটা খেয়ে ছাদে গেলাম। তারপরে ওরা রাত 10টা না 11টার দিকে ওরা আসলো। ওরা বলতে আমার যা দেওর, এরা সমস্ত ছেলে মেয়ে ওরা সব আসলো। কিন্তু দুঃখের বিষয় সেই মুহূর্তটা আমার ভিডিও করা হয়নি। আমি আজ পরের দিন তোমাদের কালকে তোমাদের সঙ্গে দেখিয়ে দেব। যে শুক্রবারের ব্লগে তোমরা দেখতে পাবে, যেটা শনিবারে পাবে, সেই ব্লগে দেখতে পাবে যে আমার যা দেওয়ার সব এসেছে, তাদেরকে আমি দেখাচ্ছি। আর বৃহস্পতিবার রাত্রে যখন এসেছে আমি নিচে গেলাম, মোবাইলও নিয়ে গিয়েছি, কিন্তু যে ভিডিওটা করব সেটার কথা আমার একদম মনে ছিল না। ওরা গাড়ির ভেতরে নিয়ে আসছিল, ওই দিকে খেয়াল করতে গিয়ে আর এদিকটা খেয়াল হয়নি। আমি দেখিয়ে দেবো তোমাদের, ওরা এসেছে, সকাল থেকে দেখাতে শুরু করব শুক্রবারে, দেখো। আর দেখছো বেশ সুন্দর করে গোছাচ্ছি। কেউ আসবে বললে বেশ মনটা আনন্দে ভরে যায়। কিন্তু ওরা আসবো বলেছিল, বলেও আবার বলছিল যে আর যেতে পারবো কি না ঠিক নেই, এরকম যখন বলছিল তখন মনটা খুব খারাপ হচ্ছিল যে যদি আসতে না পারে তাহলে খারাপ লাগবে। এর আগের বার একবার অ্যানিভার্সারির সময় ওরকম আসবো করে আসতে পারলো না, তখন খুব মন খারাপ করছিল। তা এবার আসবো করে আসতে পারবো না বলেও, যাই হোক অনেক চেষ্টা করে বলছে যে এবার ঝগড়া করে হলেও এবার যাব, সেইটা বলে এসেছে। ওর অন্নপ্রাশন ছিল একটা, সেখানে অন্নপ্রাশনটা সেরে তারপরে আমাদের এখানে আসলো। তা সেই কারণে একটু রাত হলো আসতে। অন্নপ্রাশনের খাওয়া দাওয়া সেরে অনেকটা রাত হয়েছিল, আসতে 11টা বেজে গিয়েছিল। কিন্তু আমি ভিডিও করব ভেবেও করতে পারিনি, ভুলে গেছি। তারপর ওরা এসে একটু রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে ছাদে গিয়ে ছাদে একটু গিয়েছিল। তারপর ঘরেই ছিলাম, গল্প করলাম। আর দেখছই এইভাবে কাজ শুরু করে দিয়েছি। আর কেউ আসবো বললাম তো, কেউ আসবো বললে ভীষণই ভালো লাগে। যখন আগে ভাবতাম যে আমার এটাই স্বভাব, অভ্যাস আর কি, যে কেউ আসবো বললে আগে ঘরগুলোকে গুছিয়ে তারপর নিজে টিপটাপ হয়ে যাওয়া, নিজে খানিকটা ঠিকঠাক হয়ে যাওয়া, যাতে কেউ আসছে দেখতে, আমাকেও যাতে ঘর বাড়ির সঙ্গে সঙ্গে আমাকেও যাতে মানিয়ে যায়। কিন্তু খুব নিজের লোক আসলে আমি অতটা না, আমাকে মানিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে না। কিন্তু বাইরের কোনো লোক যদি আসে, যে একটু অপরিচিত বা একটু দূরের কেউ যদি আসে, তখন আমি নিজেকে ঘর দুয়ার পরিষ্কারের সঙ্গে সঙ্গে নিজেও খানিকটা ফ্রেশ হয়ে যায়, টিপটাপ হয়ে যায়। কিন্তু যেহেতু এরা একদম কাছের মানুষ, সেই জন্যে আর সে পরিস্থিতি দরকার হয়নি, আমার নিজেকে সাজানোর কোনো প্রয়োজন হয়নি, যা ছিলাম তাতেই হয়েছে। আর এটাই আমি আগাগোড়াই এটা করি, যখনই কোনো কাজ করি সেটাকে পুরো গুছিয়ে করার চেষ্টা করি। আর গুছিয়ে কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। কেউ আসবে বলে তার কোনো কথাই নাই। আর এমনিতেও এগুলো চলছে, নতুন বছর, পুরনো দিনের যে পুরনো দিনের যে নোংরা ছিল সেগুলো সমস্ত পরিষ্কার করে নতুনভাবে আবার সাজিয়ে তুলছি। সব কিছুই একই পুরনো জিনিসকেই আবার নতুনভাবে সাজিয়ে তুলছি, এইভাবেই চলছে।
দেখছো কিচেন ঠাকুরঘর সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঠাকুরের সিংহাসনগুলো একটু পরিষ্কার করে নেব, তাহলেই মোটামুটি আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আর দেখলে তো আমি গোপালের খাট নিয়ে এসেছি, সে গোপালকে ওই খাটেই শোয়াবো। তা সেই কারণে মানে ঘরটা আর একটু ঠিকঠাক করে নিতে হবে। এই আর নতুন বছর আগে আগে আমাদের ছোটোবেলায় ওই একটা কোনো রকমে জামা হতো, তাও সেইভাবে এখনকার মতন যে একদম নিয়ম করে প্রতি বছর পোশাক তৈরি হবে সেটা হতো না। আমাদের সময়কার কথা বলছি, আমাদের ছোটোবেলাকার কথা বলছি। তার কিন্তু ওই জামা ওই একটা একটা হতো, কোনো রকম হতো, মানে হয়তো হালকা পাতলা একদম যদি ছিঁড়ে যেত তবেই হতো। নতুন বছর বলে যে নতুন জামা করতেই হবে এমন ব্যাপারটা ছিল না সেই সময়টা। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পুজো, তারপরে ঘোরা বেড়ানো, তার বাবা যেত দোকানে হালখাতা করতে, সেই প্যাকেট নিয়ে আসবে, রাস্তায় দাঁড়িয়ে থাকা, এই ব্যাপারটা খুব ছিল। বাবা বিকেল থেকেই আমরা বলতে শুরু করতাম, যেই দুপুরটার একটু রোদটা পড়তো সেই আমরা দুই বোনে বলতে শুরু করতাম কখন যাবে কখন যাবে কখন যাবে, মানে ওই যে যাবে দোকানে গিয়ে হালখাতা করবে, একটা ক্যালেন্ডার নেবে, এক প্যাকেট লাড্ডু নেবে। তখন তো দুটো তিনটে দোকানে মানে হতো আর কি, কার্ড দিত, যে দোকানে ধার বাকি খাওয়া হতো সেই দোকানগুলো থেকেই দিত। আর আমাদের বাবার মুদিখানার দোকান, সবজির দোকান, চালের দোকান, এই দোকানগুলোতে আমাদের মানে ধার বাকি খেত। কারণ বুঝতেই পারছো যে পরিস্থিতি কী ছিল সেই সময় বাবার, সেই কারণে মানে ধার বাকি হতো। ধার বাকি বলতে মাসেরটা মাসে দিত, মানে প্রতি মাসে বাজার হতো, এটাই ধার বাকি। এমন না যে দেরি পড়ে থাকতো, তা না, মানে এক মাস বাজার করে পরের মাসে টাকা দিল, এই রকমভাবে। যেহেতু রেগুলার ওই দোকানে খাওয়া হতো, সেই কারণে সেই সমস্ত দোকানগুলো থেকে আমাদের হালখাতার কার্ড দিত। তো সেইটা নেওয়ার জন্যে, সেই কার্ড নেওয়ার জন্যে এত মানে ওই প্যাকেটটার জন্যে আমরা হাঁ করে বসে থাকতাম, কখন যাবে, কখন বাবা প্যাকেটটা নিয়ে আসবে, আর আমরা কখন সেই প্যাকেট থেকে লাড্ডু মিষ্টি কী কী থাকবে খুঁজে খুঁজে বের করে নেবো, নিয়ে নিয়ে পছন্দ মতো জিনিসটা খাবো। তা আমি তো মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি, খুবই ভালোবাসি, এখনও ভালোবাসি, কিন্তু এখনকার পরিস্থিতিটা আলাদা। সেই কারণে মানে এতটাই ভালোবাসি, মানে মিষ্টিগুলো আমি খেয়ে ফেলতাম বেশি, অন্য কারোর জন্য না রেখে। মা তো খেতই না, খুব কম খেত, আমাদের দিতে দিতে তো ফুরিয়ে যেত, তার মা খাবে কি। আর মানে এতটাই মিষ্টি খেতে আমি ভালোবাসি, এখনও এতটা ভালোবাসি যে মিষ্টির দোকানের পাশ দিয়ে গেলেও আমার জিভ দিয়ে জল চলে আসে। আমি যতগুলো মিষ্টির দোকানের পাশ দিয়ে যাই, আর ওই যে গন্ধটা যখন আসে, মিষ্টি তৈরি করার যে গন্ধটা, সেই গন্ধটা যখন আমি নাকে মানে আসে, তখন আর আমি স্থির থাকতে পারি না, নিজেকেও স্থির রাখতে পারি না, মনে হয় গিয়ে ছুটে গিয়ে আগে খেয়ে আসি, এই রকম মনে হয়। আর দোকানের পাশ দিয়ে যখন যায় আমার যে কী কষ্ট হয়, মানে সে বলার না। কিন্তু সেই কষ্ট লোভ সম্বরণ করে আমাকে সেই দোকানের পাশ দিয়ে চলে যেতে হয়। কিন্তু আগে এরকম তো হতো না, যেই দোকানের পাশ দিয়ে যেতাম না যেতাম, আগে নেমে ওখানে দাঁড়িয়ে মিষ্টিটাকে খেয়ে নিতাম, তারপরে যা খুশি করতাম, বা আসার সময় মিষ্টি কিনে নিয়ে বাড়ি। প্রতিদিন নিয়ম ছিল, প্রতিদিন 10টা-12টা করে মিষ্টি মানে খাওয়া, রেগুলার 10-12টা করে মিষ্টি আমি রেগুলার খেয়েছি। তাই এখন ভাবি যদি তখন মিষ্টিগুলো খেয়ে না নিতাম তাহলে আমার আর এখন খাওয়া হতো না। লোকে বলে মিষ্টি বেশি খেলে সুগার হয়, কিন্তু আমার কথা হচ্ছে সুগার হলেই মিষ্টি খাওয়া বন্ধ করা উচিত, কারণ মিষ্টি বেশি খেলে সুগার হয় এটা মানে এটা আমি ঠিক মানতে পারি না। তার কারণ আমার মা যে হারে মিষ্টি খায় এখনও পরিমাণ, কিন্তু তার সুগার নেই, কিচ্ছু নেই। তা আমার সেটাই মনে হয় যে মিষ্টি বেশি খেলেই যে সুগার হয় তা না, সুগার হলে মিষ্টি খাওয়া বন্ধ করো, সেটাই ভাবি যে ভাগ্যি তখন মিষ্টিটা খেয়ে নিয়েছিলাম, তাই না হলে এখনও খেতে পেতাম না। তখনও ওই সুগার হবে ভয়ে যদি আমি মিষ্টি না খেতাম, তাকে সুগার হয়ে যাওয়ার পরেও মিষ্টি খেতে পেতাম না, তাহলে আমার লাভটা কী হতো, দুবারই আমি মিষ্টি খেতে পেলাম না। তো সেই কারণে মিষ্টি মানে খেয়ে নিয়েছি খুব বেশি করে, ভালো করেছি, আর এখন খেতে পারি না, এটাই কষ্ট। তো মাঝে সাঝে খাই, একদম যে খাই না তা না, মাঝে সাঝে একটা দুটো হয়তো খাই, কোনো অনুষ্ঠানে গেলে, বিয়ে অনুষ্ঠান কোনো বাড়িতে গেলে তখন খাই, কারণ তখন তো আর না করি না, কারণ দেখি বাড়িতে তো খাচ্ছিই না, তাহলে এখানে সেইটা পূরণ হয়ে যাবে, সেই হিসাব করেই খেয়ে নিই। এইভাবে তোমাদের সঙ্গে গল্প করছি, কথা বলছি। পয়লা বৈশাখটা আমাদের এই রকম ছিল ছোটোবেলায়, আর এখন পয়লা বৈশাখ তো ভালোই হয়েছে, বেশ সুন্দর, কি ভালো লাগে, সবাই নতুন জামা পরে ঘুরতে যায়,
এখন না, এটা অনেক দিন থেকেই হয়েছে, আমাদের বুয়ার ছোটোবেলা থেকেই এটা দেখছি আমি। নতুন জামা পরা, ঘোরা, পয়লা বৈশাখে নতুন জামা সবাই পরে, কিন্তু যাদের পরিস্থিতি থাকে না তাদের কথা আলাদা। আমাদের পরিস্থিতি ছিল না, সেই জন্য আমাদের নতুন জামা বলতে ওই ছিঁড়লে পরেই হতো, মানে না ছিঁড়লে যে নতুন জামা হওয়া সেটা হতো না, আর পুজোতে হতো, তাছাড়া হতো না। তাই এখনকার দিনগুলো, সময়গুলো বেশ ভালো, আমার খুব ভালো লাগে। কারণ অনুষ্ঠান তো হয়ই, প্রোগ্রাম তো চারিদিকে হয়, তখনও হতো প্রোগ্রাম, গান টান, গান বাজনা এগুলো হতো ক্লাবে ক্লাবে, সেগুলো সবই ঠিকই আছে। কিন্তু জামা কাপড়টার জন্য এখন আমার বেশ ভালো লাগে। প্রতি বছর এই যে একটা নতুন বছরে নতুন জামা কাপড় পরা, ঘুরতে বেরোনো, তারপরে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, বাড়িতে বিভিন্ন রকম রান্না, সেই জিনিসটা মানে ভীষণই ভালো লাগে। কিন্তু আমাদের ছোটোবেলায় এই জিনিসটা এতটা ছিল না। যাদের পরিস্থিতি থাকতো তারা করতো, সবাই যে করতো না তা বলবো না, সবাই করতো, যাদের পরিস্থিতি থাকতো তারাই করতো। নতুন জামা অনেকেই পরতো, আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম, খারাপ লাগতো। কিন্তু এখন নতুন জামা পরার কোনো অসুবিধা নেই, এখন পরি, সবাই পরে, এখন আমরাও পরি নতুন জামা নতুন নিয়ে। কিন্তু এবছর আমি আর নিজের জন্যে নতুন কিছু কিনিনি, আমি শুধু গোপালের জন্যেই কিনেছি। আমার মানে অনেকগুলো নতুন নতুন নাইটি আছে, কুর্তি আছে প্রচুর, সেই কারণে আমি দেখলাম কিনে এখন কি করব, যখন দরকার হবে তখনই কিনবো, সেই জন্য এবছর আর কিনলাম না। নাহলে প্রতি বছরই একটা না একটা নতুন কিছু কিনি সবাই মিলে। বুবাই মেঘা কিনেছে, মেঘা দুটো কুর্তি কিনেছে, তারপরে বুবাই তো একটা জামা প্যান্ট কিনলো, আর নাইটি কিনলো, নাইটিগুলো দেখিয়েছি, মেঘার কুর্তিগুলো তোমাদের দেখাতে হবে। আর আমার গোপালের যে ছোট ছোট জামা কিনেছি রাত্রে শোয়ার জন্যে, সেগুলোও তোমাদের দেখিয়ে দেব। একটা দেখিয়েছি আর বাকি দুটো দেখিয়ে দেবো। ওর মেঘা আবার গিয়েছিল বাজারে, আবার কিনে নিয়ে এসেছে, ওর কুর্তিও কিনেছে, সেই সঙ্গে গোপালেরও কিনেছে। তো এই বছর আমি গোপালেরই কিনে যাচ্ছি, আমার আর নিজের কিছু কিনলাম না। জানি না, এখনও তো একটা দিন বাকি আছে, কিনবো কিনা বুঝতে পারছি না। তবে ইচ্ছা আছে, কুর্তি কিনবো না, একটা শাড়ি কেনার ইচ্ছা আছে। ভালো না, মোটামুটি একটা শাড়ি কেনার ইচ্ছা আছে, নতুন বছরে একটা শাড়ি পরারই ইচ্ছা আছে, শাড়ি পরে গোপালকে পুজো দেওয়ার ইচ্ছা আছে। এখন জানি না সেই ইচ্ছা পূরণ হবে কি না, কারণ এই গরমে শাড়ি পরে সমস্ত কাজ করা খুব কঠিন, তবুও সবাই করে, এটা আবার ভুল বললাম, গরমে শাড়ি পরে কাজ করা কঠিন, কারণ শাড়ি পরে অর্ধেকের বেশি মানুষ কাজ করে, আমার কথা আলাদা। আর আসলে কি বলতো, নাইটি পরা অভ্যাস হয়ে গেলে শাড়ি পরে কাজ করা একটু অসুবিধাই মনে হয়। মানে এত খারাপ পরিস্থিতি হয়েছে আমাদের এই নাইটি পরে পরে, যখনই যা করতে যাই মনে হয় কোথাও ঘুরতে গেলাম, ভালো কাপড় চোপড় পরে গেলাম, আর তারপরে মানে একটু গরম যখন পড়ে তখন মনে হয় কখন এসে যে কাপড়টা ছেড়ে নাইটিটা পরবো, আমার আদর্শ পোশাক যেটা সেটা আমি পরবো, এই রকম মনে হয়। সেই কারণেই নাইটি পরে পরে এমন অভ্যাস হয়েছে যে অন্য কিছু পরে কাজ করতে গেলেই মনে হয় অসুবিধা। নাইটি তো আগে পরতাম না, কিন্তু এখন এমন অভ্যাস হয়ে গেছে নাইটি পরা। আগে আমরা শাড়িই পরতাম, যতদিন করিমপুরে ছিলাম শ্বশুরবাড়িতে ততদিন শাড়িই পরেছি, শাড়ি ছাড়া অন্য কিচ্ছু পরিনি, মানে নাইটি তো ভাবতেই পারতাম না যে নাইটি পরবো। কিন্তু তারপর যখন করিমপুর থেকে বহরমপুরে আসলাম তখন রাত্রে নাইটি পরাটা অভ্যাস হলো, রাতে বা মাঝে মাঝে দিনেও পরতাম, বহরমপুরে ভাড়ায় আসার পর তখনই নাইটি পরাটা অভ্যাস হলো। তো তারপর আর পরলাম না, তারপর শাড়ি মানে নাইটি পরায় অভ্যাস হয়ে গেল, সেটাই পরলাম। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজ হয়ে গেল। এখন বুয়ার বা চা করছে, চা খাবো, চা খেতে খেতে আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সারাদিন কাজের পর, সারাক্ষণ কাজের পর চাটা কেউ করে দিলে বেশ ভালোই লাগে, বলো। শুভ সন্ধে বলে ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। সন্ধে থেকে দেখলে আমি মানে সন্ধে থেকেই শুরু করলাম, সন্ধে থেকে দেখলে আমি কি করলাম। এই ঘরের বিছানা গোছালাম, মানে সবাই রাত্রিবেলায় মনে হয় আসবে, সব অনেকটা রাতেই আসবে, অনুষ্ঠান আছে, সেই প্রোগ্রাম সেরে আসবে। আমি এখন এখানে বিছানাটা গুছালাম, চাদরটা আগে পাতবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে থাক, একবারে বিকেলেই পাতবো। এই জায়গাটা গোছালাম, আর এখানটা তো আমার এরকমই গোছানো থাকে। এই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেল। আচ্ছা, এবার এখান দিয়ে এসে এই যে ছোট ঘরটা দেখলে কি অবস্থায় ছিল সেটাকেও শোয়ার উপযোগী করে দিলাম।
এই যে, আর হারমোনিয়াম তবলা ওই এই গ্যাপে নিয়ে এসে রেখেছি এখানে। এই দেখো হারমোনিয়াম তবলাগুলো এখানে আছে, এই যে। আচ্ছা, আর আলনাটা গোছানো হয়ে গেছে দেখলে, এখানে যা যা আছে সবই মোটামুটি গোছানোই আছে, এই দেখো। আর এই ড্রেসিং টেবিল এইরকম, আর এই আলনাটা গোছানো হয়ে গেছে। এই ঘর মোটামুটি গোছানো দেখলে, আর কি ব্যাস গুছিয়ে ফেলেছি। আচ্ছা, আর এই জায়গাটা তো এরকমই থাকে আমাদের। এখান থেকে বেরিয়ে এসে এই ডাইনিং টেবিল, আর এইটা এখন ধোয়া হলো, ফলের ফ্রুট বোলটা এই যে ধোয়া হলো। পুরো এই ঘরটাও গুছিয়ে ফেলেছি, দেখো সব গোছানো কমপ্লিট। গুছানোই থাকে, একটু এদিক ওদিক হয় যখনই, সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেললে সেই অসুবিধাটা হয় না, কিন্তু ওটা গন্ডগোল হয়ে যায়। আর এই দেখো এই ঘরটাও গুছিয়ে ফেলেছি, এই ঘরও গোছানোই থাকে, দেখতেই পাও প্রতিদিন আমার। আর এই যে আমার গোপাল বাবাজি বসে আছে, পয়লা বৈশাখ থেকে এই খাটে শোবে, খাটের সমস্ত কিছু কালকে আনতে হবে। এই দেখো, এই ও তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, দেখিয়ে দিই। এই যে এইটা দেখো, এটা হচ্ছে ছোট্ট একটা জামা, এই দেখো ছোট্ট একটা জামা, আর এটা একটা ছোট্ট প্যান্ট। এটা হচ্ছে আমার গোপাল বাবাজি রাত্রে নাইট ড্রেস পরে শোয়ার জন্যে নিয়ে আসা হলো। আর এই জায়গাটা এরকমই আছে এখনো, দেখতে থাকো। আর এদিকে চা করছে, এতক্ষণ ধরে আমি এগুলো করলাম, তো বললো যে চাটা আমিই করে দিচ্ছি, ভালোই হলো। এই যে এখানে চা করছে, আর জল ভরছে বোতলে, আর এই যে চা হচ্ছে। চাটা হলে খাবো, চা খেয়ে তারপরে একটু ছাদে যাব ঘুরতে। চিনি ছাড়া চা, জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিল, কিন্তু একদম চিনি ছাড়াই খাই আমরা। চিনি দিয়ে চা তো খাই না, দেখতেই পাও। মাঝে সাঝে কোনো কিছুতে একটু মানে খেতে ইচ্ছে করলে সুগার ফ্রি দিয়ে খাই। আচ্ছা, এই ঘরটা গুছানোটা দেখিয়ে দিই। এই দেখো এই ঘরটাও মানে গোছানো হয়ে গেল, কিচেনটা। প্রতিদিনই এই কাজটা থাকে, তবে ডিপ ক্লিন যেগুলো চলছে সেগুলো মানে নতুন বছর, সেই কারণে ডিপ ক্লিন চলছে। এই যে নিচের এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে, এই পাল্লাগুলো সব মোছা হয়েছে, কিন্তু তখন অতটা শেয়ার করা হয়নি, কারণ সারাদিনের কাজ যদি শেয়ার করা যায় তাহলে আর কেউ ব্লগ দেখবে না। এমনিতেই আমাকে সবাই বলে ব্লগ বড় হয়, ছোট করে ব্লগ দাও, তাই বলে। আর এই যে জায়গাটা কালকে একটা গুছিয়েছি, তোমাদের একটা দেখিয়ে দিই কীরকম করে গুছালাম। এই দেখো যেমন ছিল তেমনই, কিন্তু সুন্দর করে আবার মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। এই দেখো এই জায়গাটা এরকম করে গুছিয়ে রাখলাম, এই যে। আর এখানে রাতের খাবার, ভাত, তরকারি, মাছ ভাজা সব বের করে রাখা হয়েছে। দেখতে থাকো, চা খেতে খেতে আমি ব্লগটা শেষ করে দেবো। আর এখানে বাসনগুলো সব মাজা ছিল, সমস্ত গোছানো হয়ে গেছে, দেখতেই পেলে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজ সারা দিনের কাজ, আমি বিকেল থেকে তোমাদের সন্ধে 7টা-8টা পর্যন্ত আমি যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বাজে রাত 8টা, এখন আমরা চা খাবো। চা খেয়ে একটু ছাদে যাব, ছাদে গিয়ে 10টা পর্যন্ত বসবো, তারপরে ছাদ থেকে নিচে আসবো। চা নিয়ে চলে এসেছে, এবার চাটা খেয়ে নিই। চা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করব আজকে। মানে এইটুকুই দিলাম, বিকেল থেকে রাত পর্যন্ত, সন্ধে পর্যন্ত আমি যা যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আশা করছি ভালো লাগবে। সকল বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ও আর একটা কথা বলার আছে, যারা আমাকে সাবস্ক্রাইব করছো, আমার বন্ধু হচ্ছ, তারা অপেক্ষা করো 7 দিন। কারণ 7 দিন অপেক্ষা না করলে, বলে যে 24 ঘন্টা পর গেলেও হয়, কিন্তু 24 ঘন্টা পর গিয়ে আমি দেখেছি সঙ্গে সঙ্গে আমার সাবস্ক্রাইবার কমে যায়, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে সাবস্ক্রাইবার তুলে নেয়। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, যারা তোমরা আমার নতুন বন্ধু হবে তাদেরকে 7 দিন অপেক্ষা করতেই হবে। 7 দিন না হলে আমি যেতে পারবো না, কারণ এর আগে আমার অনেক সাবস্ক্রাইবার ওইরকমভাবে ইউটিউব থেকেই চলে গেছে। মানে কেউ নিজের থেকে তুলে নেয়নি, আমার ধারণা আমার ইউটিউব থেকেই সাবস্ক্রাইবার সব তুলে নিয়েছে। অনেক কমে গেছে, যখন হয়তো 50টা হয়েছে, আবার যেই বলেছে কেউ আমি বন্ধু হয়েছি বলে আমি আবার 24 ঘন্টা পরে তাকে সাবস্ক্রাইব করেছি, দেখা গেল আবার 4-5টা কমে গেল।
তা এরকম হয়েছে, সেই কারণে আমি এখন ভরসা পাই না। আমি 7 দিন অপেক্ষা করার পরে আমি সাবস্ক্রাইব করি। সেই জন্য যারা আসছো তারা ভেবেচিন্তে এসো, বলে এসছো যারা, তারা 7 দিন অপেক্ষা করো। 7 দিন পরেও যদি দেখো যে আমি তোমাদের পরিবারে গেলাম না, তখন তোমরা ভাবনা চিন্তা করো, আমি তখন কিছু বলবো না। কিন্তু 7 দিন অপেক্ষা করে যাবো, সবারই এটাই নিয়ম। 7 দিন অপেক্ষা না করলে বলে 24 ঘন্টা, কিন্তু তার আগে গেলেই 24 ঘন্টা পরে গেলেও সাবস্ক্রাইবার কমে যায়। এটা আমি অনেক ক্ষেত্রে দেখলাম বলে, আর অনেক ইউটিউব ঘেটে ঘেটে শুনলাম, সেই জন্য বলছি কথাটা। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা 7 দিন অপেক্ষা করে তারপরে সাবস্ক্রাইব তুলে নিও। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর সামনের দিন একটা নতুন সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।